প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। গণিতের অধ্যায় 12-এর সময় সম্পর্কিত অঙ্ক নিয়ে আলোচনা করব আজকে তোমাদের সাথে। সময়, এখন এখান থেকে একটা অঙ্ক থাকবে। অঙ্কটার দুইটা অংশ থাকবে, দুই দুই করে নম্বর, মানে অঙ্কটার মোট নম্বর থাকবে 4। অঙ্কটার মোট নম্বর থাকবে 4। তাহলে এখন এই সময় সম্পর্কিত অঙ্ক করতে গেলে বাংলা কোন মাস কত দিনের, ইংরেজি কোন মাস কত দিনের, এটা আমাদের জানতে হবে। এটা সম্পর্কে ধারণা না থাকলে আমরা অঙ্ক করতে পারবো না। এখন এখানে দেখো, আমি তোমাদের সাথে আলোচনা করব অধিবর্ষ নিয়ে। অধিবর্ষ অধিবর্ষ হলো, দেখো, অধিবর্ষ হলো এমন একটি বছর যে বছরে ক্যালেন্ডার বছরের সাথে ঋতু বছরের সমন্বয় স্থাপনের জন্য একদিন বেশি থাকে। 4 দ্বারা বিভাজ্য বছরকে অধিবর্ষ বলা হয়। তবে খ্রিস্টীয় সালের একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি শূন্য হলে অধিবর্ষ হবে না। তবে যদি 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে অধিবর্ষ হবে। তবে যদি 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে অধিবর্ষ হবে। এখন এখানে বলছে কি, দেখো, অধিবর্ষ হলো, সহজ কথাটা হলো, কোনো বছরকে 4 দ্বারা বিভাজ্য করলে, 4 দ্বারা ভাগ করলে যদি ওই বছরের সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সালটি অধিবর্ষ হবে। আবার 4 দ্বারা যদি বিভাজ্য না হয় তাহলে অধিবর্ষ হবে না। কিন্তু খ্রিস্টীয় সালের একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি শূন্য হলে অধিবর্ষ হবে না। তবে যদি ওই সংখ্যাটি বা সালটি 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে অধিবর্ষ হবে। 400 দ্বারা বিভাজ্য হলে অধিবর্ষ হবে, না হলে হবে না। এখন এখানে আবার একটু তোমরা দেখো, অধিবর্ষ হলো এমন একটি বছর যে বছরে ক্যালেন্ডার বছরের সাথে ঋতু বছরের সমন্বয় স্থাপনের জন্য একদিন বেশি থাকে। 4 দ্বারা বিভাজ্য বছরকে অধিবর্ষ বলা হয়। তবে খ্রিস্টীয় সালের একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি শূন্য হলে অধিবর্ষ হবে না। তবে যদি 400 দ্বারা বিভাজ্য হয় তাহলে অধিবর্ষ হবে। এখন এই অধিবর্ষে আমরা সাধারণত ইংরেজি 12 মাসের ফেব্রুয়ারি মাসটাকে ধরা হয় 28 দিনে, কিন্তু প্রতি 4 বছর পর একদিন বাড়ে। ওই বছরে ফেব্রুয়ারি মাস হয় 29 দিনে। যে বছরে ফেব্রুয়ারি মাস 29 দিনে হয় ওই বছরটাকে অধিবর্ষ বলা হয়। যে বছরে ফেব্রুয়ারি মাস 29 দিনে হয় ওই বছরটাকে অধিবর্ষ বলা হয়। তাহলে আমরা এখানে একটু দেখি, এই যে দেখো, এখানে একটা সাল দেয়া আছে, 2017। এই সালটা কি অধিবর্ষ? এখানে একটা সাল দেয়া আছে 2017, এই সালটা কি অধিবর্ষ? এটা আমরা কিভাবে নির্ণয় করব? কারণ এখানে একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি কিন্তু শূন্য না, 7 এবং 1। একক ও দশক স্থানীয় অঙ্ক যদি শূন্য হতো তাহলে আমরা 400 দিয়ে ভাগ করে দেখতাম। যেহেতু এখানে একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি শূন্য না, একক স্থানীয় অঙ্ক 7, দশক স্থানীয় অঙ্ক 1, তাহলে এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 20-এর ভিতরে যায় 5 বার, 4 5 20। এই 1 নামে 4 1-এর ভিতরে যায় না, ফলে একটা শূন্য করে এখানে একটা শূন্য দিয়ে এই 1 নামাইলাম, ডান থেকে এই 17 আনলাম। এখন যায় 4 বার, 4 4 16, বিয়োগ করলে থাকে 1। এটা কিন্তু 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলো না। আমরা 4 দিয়ে ভাগ করে দেখলাম, এটা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলো না। তাহলে এ সালটাকে কিন্তু অধিবর্ষ বলা যাবে না। তাহলে আমরা এখানে কিভাবে করব এটা দেখো,
2017 সালটি সাইড দ্বারা বিভাজ্য নয়, সাইড দ্বারা বিভাজ্য নয়। সুতরাং দেখো, আমরা প্রথম কি করেছি, 2017কে 4 দিয়ে ভাগ করছি, ভাগ করে দেখেছি কি এটা 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় না। তাহলে যেহেতু 2017 সালটি 4 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং 2017 সালটি অধিবর্ষ নয়। এখন 4 দ্বারা ভাগ করার পর এটা মিলল না, মানে বিভাজ্য হলো না, যার জন্য সালটা আমাদের অধিবর্ষ হবে না। এখন আর একটা দেখো, এখানে একটা সাল দিলাম কত, 2016। এখন এই 2016 সালটি অধিবর্ষ কিনা এটা নির্ণয় করতে হলে, যেহেতু এখানে একক ও দশক স্থানীয় অঙ্ক শূন্য নয়, তাই আমাদের এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 20-এর ভিতরে যায় 5 বার, 4 × 5 = 20। এই 1 নামে 4 1-এর ভিতর যায় না, ফলে একটা শূন্য পড়বে। এই 6 আনতে হবে, এখন যায় 4 বার, 4 4 = 16। তাহলে দেখো, এটা কিন্তু ঠিকই আমাদের 4 দিয়ে ভাগ করার পর বিভাজ্য হয়েছে, মানে মিলে গেছে, কোনো ভাগশেষ নেই। এটাকে আমরা 4 দিয়ে ভাগ করার পর বিভাজ্য হলো, কোনো ভাগশেষ এখানে নেই। তাহলে যেহেতু এটা ভাগশেষ নেই, 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাহলে এই সালটা অধিবর্ষ হবে। তাহলে দেখো, যেহেতু সালটা কত, 2016 সালটি 4 দ্বারা বিভাজ্য। সুতরাং সালটি অধিবর্ষ। এখন দেখো, 2016 সালকে আমরা 4 দিয়ে ভাগ করার পর এটা নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে, কোনো ভাগশেষ থাকলো না, তাই আমাদের 2016 সালটি অধিবর্ষ। এখন কোন বছরটি অধিবর্ষ হবে, কোনটা অধিবর্ষ হবে না, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, যে কোন বছরটা অধিবর্ষ হবে এবং কোন বছরটা অধিবর্ষ হবে না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর আর একটা কথা আছে, কোনো বছরের বা খ্রিস্টীয় সালের
একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি যদি শূন্য হয় তাহলে সেটা অধিবর্ষ হবে না, কিন্তু যদি 400 দ্বারা ভাগ করলে মিলে যায় তাহলে সেটা অধিবর্ষ হবে। দেখো এখানে একটা সাল দিলাম, কত লিখলাম 1900 বা 1900। এই সংখ্যাটার একক ও দশক স্থানীয় অঙ্ক কত? শূন্য। তাহলে এটাকে কত দিয়ে ভাগ করতে হবে? এটাকে ভাগ করতে হবে 400 দিয়ে। 400 দিয়ে যদি ভাগ করলে মেলে তাহলে এটা অধিবর্ষ হবে, আর 400 দিয়ে ভাগ করলে যদি না মিলে তাহলে এটা অধিবর্ষ হবে না। তাহলে আমরা এটাকে, যেহেতু একক ও দশক স্থানীয় অঙ্ক দুটোটা শূন্য, তাই এটা আমাদের ভাগ করতে হবে কত দিয়ে? 400 দিয়ে। এখন 4 গুণ 4, 4 4ই 1600 হয়। 4 গুণ 5, 4 5 20, মানে 2000 হয়। তাহলে এখানে আমাদের যাবে 4 বার। দেখো এটা আমরা ভাগ করলাম পর মিলল না, তাহলে এটা কি লিখবো? এখানে কি 4 দ্বারা বিভাজ্য লিখবো না 400 দ্বারা? 400 দ্বারা। তাহলে লেখো যেহেতু সালটি দ্বারা বিভাজ্য নয়, যেহেতু 1900 বা 1900 সালটি 400 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং সালটি 1900 সালটি অধিবর্ষ নয়। 1900 সালটি অধিবর্ষ নয়। তাহলে এখন আশা করি তোমরা কোন বছরটা অধিবর্ষ বা কোনটা অধিবর্ষ নয় সেটা তোমরা এখন নির্ণয় করতে পারবে। তাহলে আমি এখান থেকে তোমাদের এখন আরও একটা জিনিস নিয়ে আলোচনা করব, যে জিনিসটা তোমাদের একটু জানা দরকার। তারপর দেখো দশক কাকে বলা হয়? ধারাবাহিক 10 বছর সময়কাল হলো 1 দশক। ধারাবাহিক 10 বছর সময়কাল হলো 1 দশক। ধারাবাহিক 12 বছর সময়কাল হলো 1 যুগ। ধারাবাহিক 100 বছর সময়কাল হলো 1 শতাব্দী। এখন এইগুলো তোমরা পড়বে, আর আমি এখান থেকে তোমাদের একটা অঙ্ক করাবো। এখন দেখো, তামিমের জন্মদিন 28শে মে 2016। তামিমের জন্মদিন 28শে মে
2016। তামিমের জন্মদিন 28শে মে 2016। তামিমের জন্মদিন 28শে মে 2016। তামিমের জন্মদিনের 8 দিন পর তাসলিমার জন্মদিন। দেখো, এখানে প্রশ্নটা হয়েছে তামিমের জন্মদিন 28শে মে 2016। তামিমের জন্মদিনের 8 দিন পর তাসলিমার জন্মদিন। এখন ক নম্বর প্রশ্নটা দেওয়া হয়েছে প্রদত্ত সালটি কি অধিবর্ষ? তাসলিমার জন্মদিন কবে? তাহলে এখানে আমরা একটু আগে কোন সাল বা কোন বছরটা অধিবর্ষ বা অধিবর্ষ নয় সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। আর এখানে দেখো, এইটা ক নম্বর প্রশ্ন থাকবে 2 নম্বর, খ নম্বর প্রশ্ন থাকবে 2 নম্বর। এই অঙ্কটায় সময় থেকে যে অঙ্কটা আসবে এটাই তোমাদের মোট নম্বর থাকবে 4। মোট নম্বর থাকবে 4। তাহলে আমরা এটা সমাধান করি। দেখো, দেওয়া আছে প্রদত্ত সাল 2016। এখানে দেয়া আছে প্রদত্ত সাল 2016। তাহলে এইটা অধিবর্ষ কিনা তাই আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই সালটা যদি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এটা অধিবর্ষ হবে, আর যদি 4 দ্বারা বিভাজ্য না হয় তাহলে অধিবর্ষ হবে না। তাহলে আমরা দেখি এটাকে কি করা যায়।
4 4 20-এর ভিতর প্রথমে যায় 5 বার, 4 5 20। এই 1 নামে 4 1-এর ভিতর যায় না, ফলে একটা শূন্য পরে এখানে একটা শূন্য দিলাম, 1 নামাইলাম, এই 6 আনলাম। এখন 4 16-র ভিতর যায় 4 বার, 4 4 16। তাহলে দেখো এটা আমরা 4 দিয়ে ভাগ করছি পর এটা নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। এটাকে 4 দিয়ে ভাগ করার পর এটা নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। তাহলে সালটা কি অধিবর্ষ হবে, কিন্তু আমাদের এখানে একটু লিখে দেখাতে হবে। আমরা এটা পেলাম কি 4 দিয়ে ভাগ করার পর বিভাজ্য, নিঃশেষে বিভাজ্য হয়েছে। তাহলে লেখো যেহেতু 2016 সালটি চার দ্বারা বিভাজ্য, সুতরাং 2016 সাল অধিবর্ষ। তাহলে আমাদের প্রশ্নটা ছিল কি, প্রদত্ত সালটা অধিবর্ষ কিনা। তাহলে আমরা প্রথম কি করলাম, 4 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে দেখলাম পর অঙ্কটা আমাদের 4 দিয়ে ভাগ করার পর নিঃশেষে বিভাজ্য হয়েছে। 4 দিয়ে ভাগ করছি পর এটা নিঃশেষে বিভাজ্য হয়েছে, তাহলে এ সালটা অধিবর্ষ। তো যেহেতু 2016 সালটি 4 দ্বারা বিভাজ্য, এখানে সুতরাং হবে, এখানে সুতরাং কথাটা লিখবা, সুতরাং 2016 সাল অধিবর্ষ। তারপর খ নম্বরে বলছে কি, তাসলিমার জন্মদিন কবে। এখন তাসলিমার জন্মদিন কবে, এখানে দেখো তাসলিমার জন্ম মাসটা কোন মাস, মে মাস। তাহলে আগে আমাদের দেখতে হবে মে মাস কত দিনে হয়। তাসলিমার জন্ম মাসটা হয়েছে মে মাস, তাহলে মে মাস কয় দিনে হয় বলো, হিসাব করে তো, জানুয়ারি ফেব্রুয়ারি এইভাবে ডিসেম্বর পর্যন্ত মে মাস কত দিনে হয়। মে মাস হয়েছে 31 দিনে, মে মাস 31 দিনে। তাহলে এখানে তামিমের জন্মদিন হয়েছে 28 মে, তাহলে এই 28 মের কয়দিন পর, 28 মের কয়দিন পর মে মাসটা শেষ হবে। যদি 31 দিনে মে মাস হয়, যদি কি মে মাস তো সাধারণত 31 দিনে হয়, তাহলে 29 30 31 3 দিন পর, তাই তামিমের জন্মদিনের 3 দিন পর মে মাস শেষ হয়ে যাবে। জন্মদিনের
মে মাস শেষ হয়ে যাবে। তামিমের জন্মদিনের 3 দিন পর মে মাস শেষ হয়ে যাবে। এবং মের পরে কোন মাস? মের পরে জুন মাস, এবং জুন মাস শুরু হবে। জুন মাস শুরু হবে। তামিমের জন্মদিন 28 মে, তাহলে মে মাস হয় 31 দিনে। 28 মে যদি জন্মদিন হয়, মে মাসে আর কয় দিন থাকে তার? 29, 30, 31, 3 দিন। তাহলে তামিমের জন্মদিনের 3 দিন পর মে মাস শেষ হয়ে যাবে, এবং মে মাসের পরের কোন মাস? জুন মাস শুরু হবে। এখন এখানে লেখো যেহেতু, দেখো এখানে জন্মদিনের কয়দিন পর তার জন্ম? তামিমের জন্মদিনের কয়দিন পর? তাসলিমের জন্ম 8 দিন পর। 8 থেকে বিয়োগ করতে হবে মে মাসের যে কয়দিন বাকি আছে। এই 8 বিয়োগ 3 ইকুয়াল কত হয়? 5। 8 বিয়োগ 3 ইকুয়াল 5। তাহলে এই পরবর্তী মাসের 5 তারিখ, মানে জুন মাসের 5 তারিখ হবে তাসলিমার জন্মদিন। সেহেতু তাসলিমার কি চাইছে? জন্মদিন। হ্যাঁ, সেহেতু তাসলিমার জন্মদিন। এই যে 5 বের হয়েছে মে মাস শেষ হবার পর, এই 5 দিন। জন্মদিন কত? 5ই জুন। জুন সালটা কত? 2016। তবে এখানে চেয়েছে কি তাসলিমার জন্মদিন কবে? তাহলে তাসলিমার জন্মদিন হবে 5ই জুন 2016। সুতরাং তাসলিমার জন্মদিন 5ই জুন 2016। এখন এ ধরনের একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকতে পারে। আমি এরকম আর একটা অঙ্ক তোমাদের এখন করাবো। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, আর বাড়িতেও একটু ভালো করে দেখবে। কণার জন্ম 27 ফেব্রুয়ারি 2012।
কণার জন্ম 27 ফেব্রুয়ারি 2012। তার 8 দিন পর বিনার জন্ম। তার 8 দিন পর বিনার জন্ম। এখন বলছে কণার জন্ম 27 ফেব্রুয়ারি 2012, তার 8 দিন পর বিনার জন্ম। বিনার জন্ম তারিখ কত? এখন দেখো এখানে প্রশ্নটা কি? প্রশ্নটা হয়েছে কণার জন্ম 27 ফেব্রুয়ারি 2012, তার 8 দিন পর বিনার জন্ম। তার 8 দিন পর বিনার জন্ম। বিনার জন্ম তারিখ কত? 2012 সালের ফেব্রুয়ারি মাসে কত ঘন্টা ছিল? 2012 সালের ফেব্রুয়ারি মাসে কত ঘন্টা ছিল? তাহলে আমরা এটা সমাধান করব এখন। দেখো প্রদত্ত সালটি কত দেয় আমাদের? প্রদত্ত সালটি হলো 2012। প্রদত্ত সালটি হলো 2012। এখন প্রশ্নটা চেয়েছে কি বিনার জন্ম তারিখ কত? এখন এই 2012 সালটা অধিবর্ষ কিনা সেইটা আমরা দেখব। 2012কে ভাগ করব 4 দিয়ে। 4 পাঁচা 20, নামে 1 যায় না, ফলে একটা শূন্য করে এখানে একটা শূন্য দিয়ে এই 1, তারপরে এই আনলাম 2। 4 যায় 12-র ভিতর 3 বার। 4 দিয়ে 12কে ভাগ করলে হয় 4 দিয়া 12কে ভাগ করলে হয় 3, 3 4 12। তাহলে দেখো আমাদের এটা মিলে গেল। আমাদের এটা মিলে গেল। তাহলে আমরা কি লিখবো এখন?
লিখব যেহেতু 2012 সাল 4 দ্বারা বিভাজ্য, সাল 4 দ্বারা বিভাজ্য। চার দ্বারা বিভাজ্য হয়েছে সেহেতু সালটি অধিবর্ষ। সেহেতু সালটি অধিবর্ষ। তাহলে কণার জন্মদিন কত? অধিবর্ষ। অধিবর্ষ হলে সেখানে ফেব্রুয়ারি মাস কয় দিনে হয় আমরা জানি যে যদি অধিবর্ষ হয় সেখানে ফেব্রুয়ারি মাস হয় 29 দিনে। তাই কণার জন্ম 27 ফেব্রুয়ারি, তাই কণার জন্মদিনের কয়দিন পর ফেব্রুয়ারি মাস শেষ হবে? 28, 29। তাহলে লেখো কণার জন্মদিনের দুই দিন পর কি হবে? ফেব্রুয়ারি মাস শেষ হয়ে যাবে। হয়ে যাবে। এবং ফেব্রুয়ারির পর কোন মাস? মার্চ মাস। মার্চ মাস শুরু হবে। দেখো কণার জন্মদিনের 2 দিন পর ফেব্রুয়ারি মাস শেষ হয়ে যাবে এবং মার্চ মাস শুরু হবে। যেহেতু এখন এখানে কণার জন্ম 27 ফেব্রুয়ারি 2012, তার 8 দিন পর। যেহেতু 8 দিন পর আর ফেব্রুয়ারি মাসে থাকবে কয় দিন? 2 দিন। যেহেতু 8 বিয়োগ 2 ইকুয়াল 6, যেহেতু 8 বিয়োগ 2 ইকুয়াল 6, তাহলে এই 6 হবে কি? পরবর্তী মার্চ মাসের 6 তারিখ। সেহেতু কার জন্মদিন চেয়েছে? রিনার। সেহেতু বিনার জন্মদিন 6 মার্চ। সেহেতু মার্চ কত? সালটা কত? 2012। তাহলে ওর জন্মদিন, সেহেতু বিনার জন্মদিন কবে? 6 মার্চ 2012। সুতরাং বিনার জন্ম তারিখ
6 মার্চ 2012। বিনার জন্ম তারিখ 6 মার্চ 2012। এরপর দেখো খ নম্বরটা, নম্বর ক্ষয় প্রশ্নটা কি, 2012 সালের ফেব্রুয়ারি মাসে কত ঘন্টা ছিল? 2012 সালের ফেব্রুয়ারি মাসে কত ঘন্টা ছিল? তাহলে 2012 সাল অধিবর্ষ, এটা আমরা ক থেকে পেয়েছি। অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কয় দিনে হয়? 29 দিনে। ক হতে প্রাপ্ত সালের ফেব্রুয়ারি মাস 29 দিনে। যেহেতু 2012 সালটা অধিবর্ষ, তাই এর ফেব্রুয়ারি মাস 29 দিনে। এখন এইটারে কি করতে বলছে? ঘন্টা। তাহলে লেখো আমরা জানি একদিন সমান 24 ঘন্টা। তো এখানে ফেব্রুয়ারি মাস কয় দিনে? 29 দিনে। অতএব 29 দিন ইকুয়াল 29 গুণ 24 ঘন্টা। এইভাবে সাইডে ভাগ করে দিবা। গুণ করার পর আমাদের কত হয়েছে? 696। 696 ঘন্টা। তাহলে উত্তরে চেয়েছে কি 2012 সালের ফেব্রুয়ারি মাসে কত ঘন্টা ছিল। অতএব অতএব 2012 সালের ফেব্রুয়ারি মাসে 696 ঘন্টা ছিল। 2012 সালের ফেব্রুয়ারি মাসে 696 ঘন্টা ছিল। আবার দেখো তোমরা, ক হতে পাই 2012 সালের ফেব্রুয়ারি মাস সে 29 দিন। ফেব্রুয়ারি মাস 29 দিনে। আমরা জানি একদিন সমান 24 ঘন্টা। অর্থাৎ 29 দিন সমান 29 গুণ 24 ঘন্টা। ওই যে সাইডে আমরা গুণ করে নিয়েছি, গুণ করলে কত হয়েছে? 696 ঘন্টা। তা সুতরাং 2012 সালের ফেব্রুয়ারি মাসে 696 ঘন্টা ছিল। দেখো তোমরা অঙ্কটা দেখো ভালো করে বুঝতে পারো কিনা। এখন
জন্মদিন কিভাবে নির্ণয় করতে হয় এই অঙ্ক তোমাদের আমি শিখালাম। জন্মদিনটা কিভাবে নির্ণয় করতে হয় সেই অঙ্কটা তোমাদের আমি শিখালাম। তারপর কোন সাল অধিবর্ষ নয় সেগুলো তোমাদের শিখালাম। এখন এইগুলা আশা করি বুঝতে পেরেছো তোমরা। শুধু খেয়াল রাখতে হবে ইংরেজি কোন মাস কোন দিনের কত দিনের, কোন মাস কত দিনের, ইংরেজি সালের কোন মাস কত দিনের এবং অধিবর্ষ নির্ণয় করে কিভাবে, এইটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলেই আমরা মোটামুটি সব কিছু পারবো। তবে এই যে অঙ্কগুলো আমি তোমাদের করালাম, এগুলো তোমরা বাড়িতে ভালো করে অনুশীলন করবে এবং এখান থেকে একটা অঙ্ক সমাপনী পরীক্ষায় থাকবেই জানা কথা। তবে আমি আবার তোমাদের বলছি, এখান থেকে একটা অঙ্কের নম্বর থাকবে মোট 4, ক অংশে 2, খ অংশে 2, মোট 4। আশা করি যেভাবে করিয়েছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আবার এটা নিয়ে আলোচনা করা হবে। আজকে আমি আর আলোচনা করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।